সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর উপর আক্রমণ হয়, স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমানকে দুর্নীতিবাজ বলায়। এদিকে আজকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে। সংসদে ভয়াবহ ঝামেলা হয়, বিএনপি এবং জামাতের এমপিরা মুখোমুখি। যে বর্ণনাটা আমি দেব সেটা আমার নিজস্ব নয়, এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় গঠিত একটা স্টেট অফ দি স্টেট ইকোনমি, স্টেট অফ দি বাংলাদেশ ইকোনমি সিন্স 2009 to 2023। কুচি কুচি করে কাটার পরে বলেন এগুলো ছাড়িয়ে আসেন, আমরা ঐক্যবদ্ধভাবে দেশটা চালাই। ওই কুচি কুচি করার যন্ত্রটা আসেন আমরা ফেলে দিই। বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে, আর বিরোধী দলেরও সঙ্গত সকল ব্যাপারে সরকারকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? দলীয় আদর্শ দিয়ে দেশের দুর্নীতি করা যায় না। যা করেছেন ৭১ সনে বলেছেন ২ থেকে ২৫০ টাকা তারা ডায়ালিসিস করেছে। সংসদে যখন বাজেট নিয়ে আলোচনা চলছে, এই মুহূর্তেও বাজেটের আলোচনা করেই আপনি সংসদ থেকে আমাদের এখানে যোগ দিয়েছেন এবং আপনারা খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। অনেক ধরনের ডাইমেনশন এবার বাজেটের আলোচনাতে আমরা পেয়েছি, বিশেষ করে সরকারি দলের পক্ষ থেকে। এই কারণে বলছি, আপনাদের একজন সংসদ সদস্য বলেছেন যে কালো টাকা রোধে আসলে ৫০০-১০০০ টাকার নোটের মতো ইস্যুগুলো বাতিল করা। ভয়াবহ ঘটনা ঘটেছে আজকের সংসদ অধিবেশনে। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অনেক কথা বলে, কটূক্তি করে, অন্যদিকে জামাতে আমিরও সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশন নেয় এবং এই দাওয়া পাল্টা দেওয়ার মধ্যে অসংখ্য ঘটনা ঘটে জামাত এবং বিএনপির মধ্যে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন এবং সংসদের ঘটনা নিয়ে সারা দেশের মধ্যেই উত্তাল পরিস্থিতি। গোপনে কিন্তু অনেক পরিকল্পনা হচ্ছে সংসদের বিষয় নিয়ে। সব কিছুই উন্মোচন করব এবং যেই নিউজগুলো গোপন রাখা হচ্ছে সেইগুলো উন্মোচন করব। আসলে আমরা কথা বলছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। জামাত ইসলামের জন্মই হয়েছে 1941 সালের 26 আগস্ট, মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী তখন ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামিয়া পার্কে একটা সম্মেলনের মাধ্যমে এটা জন্ম দেয়। এখন তো 84 বছর বয়স আপনার। যে মাননীয় মন্ত্রী আপনার নিজের কনস্টিটিউয়েন্সি এবং অন্যান্য বিষয় সবকিছু মিলিয়ে বলার জন্য 6 মিনিট দেওয়া হলো আপনাকে। 6 মিনিট এই রাত্রে দেখি চিফ হুইপ সাহেব না, আপনি ওনাকে সময় বাড়িয়ে দেন। আপনার উনি যতক্ষণ বলেন ততক্ষণ মতো সময় বাড়িয়ে দেন। মাননীয় স্পিকার, এই দয়াটা আগে করলে আমি অর্থনীতি থেকে বাইরে হইতাম। উনি দয়া করতে পারেন, কিন্তু আমরা তো পারি না। 6 মিনিটে শেষ করেন দয়া করে। আপনি রুলস অফ প্রসিডিউর পড়ে দেখেন। ইউ আর দি মিলর, অভিভাবক অফ দি হাউস, ইউ ক্যান ডু মেনি থিংস। যাই হোক, এই 100 বছর তো নাই, এখন 84 বছর। 100 বছর হইতে আমি অন্তত বাঁচবে বলে মনে হয় না। তা এখন বলে বলি, হ্যাঁ বালাকোট এখানে নাই জনাব, এখানে আমি বলি। কিন্তু আপনারা 1947-এর দেশভাগের পরে জামাত ইসলামী হিন্দ নামে একটা শাখা হয়েছে। কারণ আপনাদেরটা তো এটা অনেকটা আন্তর্জাতিক সংগঠনের মতো। জামাত ইসলামী পাকিস্তান, জামাত ইসলামী হিন্দ, জামাত ইসলামী বাংলাদেশ। কদিন আগে না কেবল আপনারা বাংলাদেশ শব্দটা আগে আনছেন, বাংলাদেশ জামাত ইসলামী আনছেন। এখন 1947-এর সময়ে আপনারা ইতিহাস বলছেন আপনারা পাকিস্তান চান নাই। এটা ঐতিহাসিকভাবে হইতে পারে, ভুল হইতে পারে। এখন 1971-এ ফির আপনারা বাংলাদেশ চান। আবার 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতির অনুমোদন করলে আপনারা আবার জামায়াত ইসলামী বাংলাদেশ শাখা নামে শুরু করলেন। আইডিয়াল, আচ্ছা আচ্ছা, তারপরে জামাত ইসলামী হয়েছে তো বাংলাদেশ হিসাবে। এখন আমি আর জম্মু কাশ্মীর আর আজাদ কাশ্মীরের 1953 আর 74-এ যাওয়ার দরকার নয়, ওখানেও 2টা শাখা আছে। আন্তর্জাতিক সংগঠন হওয়া ভালো, ফায়দা অনেক। তা এখন 71 সালের স্বাধীনতার সময় আপনারা আপনাদের ভূমিকা সম্পর্কে আইনগতভাবে কদিন আগে এখানে আইন করে পাঠ করে দিয়েছেন যে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের আইনে যে তৎকালীন জামাতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, আপনারা এখানে বসেছিলেন। এটা ফয়সালা হয়ে গেছে। আর
আপনারা যে ইতিহাস বলতে বলেন 100 বছর ইতিহাস জানতে হবে, কেবল তো 79 আসলাম। 1986 সালে আপনারা হোসেন মোহাম্মদ এরশাদের আন্ডারে জাতীয় বেইমানির ইলেকশনে আপনারা যান নাই, আওয়ামী লীগের সাথে যান নাই। আপনারা 1900 না, ইতিহাস বলতে বলছেন তো, আপনারা 1996 সালে আওয়ামী লীগের সাথে যুগপত আন্দোলনে যে আমাদেরকে ক্ষমতার থেকে অপসারণ করার চেষ্টা করেন নাই। আমরা একটা ইলেকশন দিয়ে এইখানে সংবিধান সংশোধন করে তারপরে ক্ষমতা হস্তান্তর করেছি, ফেলতে পারেন নাই। এরপরে যেগুলা গৌরবময় ভূমিকা আছে সেগুলো একটু বলি। 90-তে আপনাদের ভূমিকা ভালো ছিল, 24-এ আপনাদের ভূমিকা ভালো ছিল, আমরা তো সেই স্বীকৃতিটা দেই। 100 বছরের ইতিহাসের মধ্যে এগুলো আসছে তো। হ্যাঁ, 2001 সাথে ছিল, কিন্তু 7-এর পরে আপনারা যে একটু ঘোরাঘুরি করছেন সেটা পরে বলবো। খালি আপনি মনে করাই দেন কেন? আমি তো 71-এর একটা বিষয় না বলেই আপনাকে পার করে দিতে চাইছিলাম। আপনারা মালেক সরকারের সময়, গভর্নর মালেক সরকারের সময় পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সরকারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন চলার সময়ে জামাতের 2 জন সদস্য মন্ত্রিসভায় ছিল না? এই ইতিহাসটা আমি বলতে চাই নাই। হ্যাঁ, আব্বাস আলী খান শিক্ষামন্ত্রী, এম ইউসুফ। মাননীয় স্পিকার, আমাকে কতটুকু সময় দিবেন আগে বলেন নাই, আমি ধারণা করে নিচ্ছি এই সংসদে কেউ কেউ যেভাবে আনলিমিটেড সময় পেয়েছেন, আজকে আশা করি আমিও সেই রকম পাবো। আপনাকেও আনলিমিটেড সময় দেওয়া হবে, বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার, তবে আনলিমিটেডটাও লিমিটেড হবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমি সব খাতওয়ারি বিষয়গুলো এখানে আনবো না। যে বিষয়গুলোকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি সেই বিষয়গুলো এখানে আনতে চাই। বাজেট দেশের জনগণের জন্য, এখানে সকল জাতি, গোষ্ঠী, অঞ্চল সমন্বিত হবে, সম্পৃক্ত থাকবে। তবে একটা ইনসাফ ভিত্তিক বাজেট তখনই হবে যখন সমাজের পিছিয়ে পড়া অংশ এবং অঞ্চলকে অধিক গুরুত্ব দিয়ে বাজেটে সম্পৃক্ত করা হবে এবং এই বাজেটের সুফল যখন সবাই পাবে, কেউ এর সুফল থেকে বঞ্চিত হবে না। এই বাজেটে আমরা লক্ষ্য করেছি তার ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা নিয়ে অনেকেই কথা বলেছেন, আমিও আবার কথা বলছি। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নেই। বিভিন্ন ধরনের অনিয়ম, অপকর্মের কারণে এটা বিশ্বের মিনিমাম স্ট্যান্ডার্ড আমাদের দেশ মেনটেন করতে পারে না। 18 কোটি মানুষের দেশে এতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়, এতগুলা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কিন্তু বিশ্ব র্যাঙ্কিংকে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এখনো জায়গা করে নিতে পারিনি, বরঞ্চ দিন দিন আমরা পিছিয়ে যাচ্ছি। এর মূল কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে আমাদের কোনো নির্দিষ্ট ভিশন নেই এবং সেই জায়গায় দক্ষতা বৃদ্ধির এবং দক্ষ লোকের সম্মান করার কোনো জায়গা নেই। বরাবরই রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়ার কারণে নিজেদের ইচ্ছা অনিচ্ছার লালন পালন করার কারণে আমাদের শিক্ষা পিছিয়ে যাচ্ছে। কোথায় গিয়ে থাকবে আল্লাহ ভালো জানে। থামাতে হবে, আর পিছনের দিকে যেতে দেওয়া যাবে না। এখন একটা জায়গা থেকে শুরু করে সামনে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষা আমাদের দেশে বহুমাত্রিক। এখানে সাধারণ শিক্ষা আছে, কেজি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। আবার এখানে মাদ্রাসা শিক্ষা আছে। মাদ্রাসায় আবার 2টি মৌলিক ধারা আছে, একটি আলিয়া মাদ্রাসা আর একটি কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা সরকারি কনসিডারেশনে যেটুকুই হোক আছে, কিন্তু বিশাল একটা অংশ কওমি মাদ্রাসা যারা, তাদের কোনো কনসিডারেশন এই বাজেটে নেই। অথচ সরকারের ট্রেজারিতে তারাও তো ট্যাক্স দিচ্ছে। প্রত্যেকটি নাগরিক কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষ কর পরিশোধ করে থাকে।
তো তাদের তো হক আছে, তাহলে তারা কেন উপেক্ষিত হবে? হ্যাঁ, এখানে তাদের কিছু আশঙ্কা আছে। তাদের আশঙ্কা হলো সরকারি দান সুবিধা যদি গ্রহণ করা হয় তাহলে এই শিক্ষা ব্যবস্থার উপরেও সরকার ইচ্ছামতো নিয়ন্ত্রণ আরোপ করবে। তখন ইসলামী শিক্ষার মৌলিকত্ব ক্ষুণ্ণ হতে পারে। যদি তাদের সম্মিলিত যে সংস্থা আছে হায়াতুল উলিয়া, তাদের সাথে বসে তাদেরকে নিশ্চয়তা দেওয়া যায় যে আপনাদের পরামর্শ মোতাবেকই এগুলা পরিচালিত হবে, আমরা জোর করে কিছু ইচ্ছা পাবো না। রাষ্ট্রের ট্রেজারিতে আপনাদের হক আছে, আপনাদের হক আপনাদের হাতে তুলে দেওয়া আমাদের দায়িত্ব, আমাদেরকে এই সুযোগ আপনারা সৃষ্টি করে দেন, তখন একটা রাস্তা বের হবে। আমি মনে করি তাদেরকে এই বাজেটে ইনক্লুড করা উচিত। এখন মেকানিজম কি হবে? আমাদের একজন সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য তার এক বক্তব্যে বলেছেন যে এখন অনেকে গাড়ি চড়ে, যে আগে তারা কি চড়তো বা রিক্সায় চড়তো, এখন তারা গাড়ি চড়ে, এরকম একটা কথা বলেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে মাসের কত তারিখ? 28। আমি রেন্টে কারে ভাড়া নিয়ে একটা গাড়ি আমি ব্যবহার করা লাগে আমার নিরাপত্তার জন্য, তো সেই গাড়ি ভাড়াটা এখন মাননীয় স্পিকার দিতে পারিনি মাসের শেষ। তো আমাদের সরকার দলীয় অনেক নেতা তারা জেলে থাকা অবস্থায় তাদের সম্পদ মাননীয় স্পিকার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগ আমলে। মাশাআল্লাহ, এই আমলে সেটা কয়েক গুণ বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার, এটা আমরা জানি না। যারা ধান খেতে পাট খেতে মাননীয় স্পিকার থাকতে হতো, 5ই আগস্টের পরে তাদের জীবনের কি পরিবর্তন হয়েছে তারা তাদের প্রতিবেশীরা মাননীয় স্পিকার খুব ভালো করেই জানে। মাননীয় স্পিকার, জুলাই ফাউন্ডেশন নিয়ে কিছু কথা বলতে চাই। জুলাই ফাউন্ডেশন গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত হয়েছিল। এই ফাউন্ডেশনটি বর্তমানে অর্থাভাবে চলতে পারছে না। সরকারের কাছে, অর্থমন্ত্রীর কাছে আবেদন থাকবে, ওনারা অনেক টাকা খরচ করছে বিভিন্ন জায়গায়, এই ফাউন্ডেশনে যাতে ওনারা একটা বরাদ্দ দেয়, এটার জন্য খুব বেশি খরচ হবে না। সরকার বিভিন্ন ফাউন্ডেশন এমনিতে পরিচালনা করে। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর যেটা, সেইটার একটা ফাংশন আছে, কিন্তু জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে পুনর্বাসন, কাউন্সিলিং সহ অনেকগুলো কাজ যেটা সরকারি অধিদপ্তরের মাধ্যমে সম্ভব হবে না। ফলে আমরা আশা করব যে জুলাই ফাউন্ডেশনের অর্থমন্ত্রী বরাদ্দ দিবেন। জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর, শোনা যাচ্ছে যে সরকারের একটা অংশ জাদুঘরটাকে খুলতে দিচ্ছে না, আমরা জানি না এটা সত্য কিনা, আমরা আশা করব এই কথাটা যাতে সত্য না হয়। এবং 5ই আগস্টের মধ্যেই জুলাই আসতেছে, এর মধ্যে যাতে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর সেটাকে ওপেন করা হয়। মাননীয় স্পিকার, আরেকটু অন্য বিষয়ে যেতে চাই, যেটা দুর্নীতি নিয়ে অনেকেই কথা বলেছেন। দুর্নীতি রোধ করার জন্যই মাননীয় স্পিকার সুশাসন এবং রাজনৈতিক সংস্কারের প্রয়োজন ছিল, গণভোট বাস্তবায়নের দরকার ছিল। মাননীয় স্পিকার, দুর্নীতি নিয়ে একটা গল্প আছে। এক ভারতীয় যুবক এবং এক বাংলাদেশি যুবক একসাথে বিলেতে পড়াশোনা করতে গিয়েছে। সেখানে তাদের পরিচয় এবং তারা সেখানে কোনো রকমের ডিগ্রি নিয়ে দেশে ফিরেতে, তো দেশে ফিরে তাদের কাছে মনে হয়েছে তারা যদি ধনী হতে চায় তাহলে রাজনীতি হচ্ছে তাদের জন্য সবচেয়ে সহজ অপশন। দুজনেই রাজনীতিতে যুক্ত হলো এবং দুজনেই অল্প সময়ের মধ্যে সংসদের সদস্য হয়ে গেল দুই দেশের। এর মধ্যে ভারতীয় যে যুবক ছিল সে অনেক ধন সম্পদ করে ফেললো এবং সে বাংলাদেশি যুবককে তার দেশে দাওয়াত দিল। তো বাংলাদেশি যুবক ভারতে গেল এবং বিমানবন্দরে নেমেই সে জিজ্ঞাসা করলো যে তুমি কিভাবে এত ধন সম্পদ করতে পেরেছো? তো ভারতীয় যুবক বলল যে তুমি যখন বিমানবন্দরে আবার যখন ফেরত যাবা তখন আমি সেই রহস্যের কথা বলবো। তো সে ভারত ঘুরে আবার যখন ফেরত যাচ্ছে বিমানবন্দরে, তখন রাস্তায় সে ভারতীয় যুবক নদীর উপরে একটা সেতু দেখাচ্ছে, যে এই সেতুটা দেখছো, এই সেতুর অর্ধেক হচ্ছে আমার ধন সম্পদের উপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশি যুবকটা সেই ইঙ্গিতটা বুঝতে পারলো এবং দেশে ফিরে আসলো। দেশে ফেরত এসে কয়েক বছরের মধ্যে সেও অনেক ধন সম্পদের মালিক হয়ে গেল এবং ভারতীয় যুবককে আবারও বাংলাদেশে দাওয়াত দিল। ভারতীয় যুবক বাংলাদেশে আসলো, এসে সেই বাংলাদেশি যুবককে বলল কোথায় তোমার সেতু কোথায়? তো বাংলাদেশি যুবক বলল যে তুমি থাকো 2 দিন, যাওয়ার সময় বিমানবন্দরে আমি তখন তোমাকে এই রহস্যের কথা বলবো। তো 2 দিন থেকে সে যখন বিমানবন্দরে আবার বিদায় দিতে জানাচ্ছে ভারতীয় যুবককে, তখন সে নদীর উপরে একটা সেতু দেখাচ্ছে, যে ওই যে দেখছো সেতুটা, ওই সেতুটার
উপরে আমার ধন সম্পদের উপরে সেতুটা দাঁড়িয়ে আছে। ভারতীয় যুবক বললো কোথায় সেতু? দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা সংসদের ঘটনা নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং সংসদের ঘটনা নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।